আচ্ছা, চীনের পাহাড়ে কি ঘটেছিল? নেপাল কি এর অগ্রিম কোনো খবরই রাখেনি? চোখের পলকে নদীর জল প্রায় 9 মিটার ওপরে উঠে গেল। কাদা আর পাথরের স্রোতে ভেসে গেল বিস্তর জনপদ, রাস্তা আর সেতু। এত বড় বিপদের আগে চীন কি নেপালকে একবারও সতর্ক করেনি? নাকি আরো বড় গাফিলতি রয়েছে অন্য জায়গায়? চীন কি সত্যি খবর চেপে রেখেছিল, নাকি এই দুই দেশের মধ্যে খবর দেয়া নেয়ার কোনো ব্যবস্থাই ছিল না? আজ আমরা 3টি প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করব প্রিয় দর্শক। সেগুলো কি? প্রথমত, চীনের কাছে কি আগাম কোনো খবর ছিল? থাকলে নেপালকে জানানো হয়নি কেন? দ্বিতীয়ত, এমন ভয়ঙ্কর বান কিভাবে হলো? নেপাল নিজেই কেন বিপদ আঁচ করতে পারলো না? আর তৃতীয়ত, বিপুল মৃত্যু, নিখোঁজ পর্যটক এবং ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা। পর্যটনের ওপর নির্ভর অনেকটাই নেপাল। তাদের অর্থনীতি কতটা ধাক্কা খাবে? তবে শেষের দিকে আমরা একটা পুরনো ঘটনার স্মৃতি আপনাদের সামনে আনবো, কারণ ঠিক এই নদীতে 1 বছর আগেও বিপর্যয় ঘটেছিল। দুই দেশ তখন কথা দিয়েছিল, কিন্তু সেই কথা আর কাজে কতটা মিল ছিল গতকালের এই বিপর্যয়ের ঘটনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান, প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। তবে শুরুতেই নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে নিহত প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানাচ্ছে প্রথম কলকাতা। তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনাও। যারা এখনো নিখোঁজ, তারা নিরাপদে তাদের পরিজনের কাছে ফিরে আসুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছে প্রথম কলকাতা পরিবার। তবে চলুন এবার বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই বলবো প্রিয় দর্শক, নেপালের এই মুহূর্তের ছবিটা ঠিক কি? বুধবার সকালে নেপাল তিব্বত সীমান্তের কাছে ভয়ঙ্কর বান নেমে আসে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নেপালের রাসোয়া, নোয়াকোট ও ধাদিং এলাকায়। নদী দিয়ে শুধু জল আসেনি প্রিয় দর্শক, নেমে এসেছে বরফ, কাদা, বড় বড় পাথর এবং গাছের গুঁড়ি। গোটা স্রোতটি ছিল যেমন মনে হচ্ছে যে কোনো চলন্ত দেওয়াল সামনের দিকে এগিয়ে আসছে। 27 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সরকারি হিসেবে এখনো পর্যন্ত 165 জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সংখ্যা নিয়ে অবশ্য বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন দাবি করছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নিখোঁজের সংখ্যা প্রায় 826 জন। তবে তিব্বতের দিক থেকে আসা গণমাধ্যম এবং তথ্য বলছে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 558 জন। তবে নিখোঁজের তালিকায় থাকা প্রত্যেকেই যে এই মুহূর্তে নিহত হয়েছেন বা তাদের মৃত্যু হয়েছে, এই তথ্য এখনই নিশ্চিত করা যাচ্ছে না। কারণ বহু এলাকায় মোবাইল পরিষেবা নেই, বিদ্যুৎ নেই, রাস্তা নেই। অনেকে হয়তো নিরাপদে রয়েছেন, কিন্তু তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছেন না। এখনো পুরোদমে সেখানে উদ্ধার অভিযান চলছে। নেপালের সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবেলা বাহিনী দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। হেলিকপ্টারে বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে, কিন্তু উদ্ধার অভিযান চলার মধ্যেই আরও একটি বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে প্রিয় দর্শক। সেটা কি? চীন কি বিপদের কোনো খবর নেপালকে দিয়েছিল, নাকি নেপাল ও চীনের মধ্যে এমন খবর আদান প্রদানের কার্যকর কোনো নীতি তৈরি হয়নি? প্রশ্নগুলো আবেগ থেকে উঠছে না প্রিয় দর্শক, এর পেছনে আগের একটি ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা রয়েছে। আর সে কারণেই প্রশ্নগুলো সঙ্গতভাবে উঠে আসছে সংশ্লিষ্ট মহল থেকে। চীন কি খবর চেপে গিয়েছিল? নেপালের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টেলিভিশন প্রশ্ন তুলছে, বন্যার উৎস যদি সীমান্তের উজানে হয়, তাহলে চীন নেপালকে আগে জানালো না কেন? প্রশ্নটি যুক্তিযুক্ত, কিন্তু এখনো এ বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা সামনে আসেনি। ফলে চীন আগে থেকেই এই বিপদের খবর চেপে রেখেছিল বা ইচ্ছাকৃতভাবে চীন আটকে দিয়েছিল, এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে এখনো তেমনভাবে প্রকাশ্য হয়নি। তবে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বিপর্যয়ের কারণ জানতে চেয়ে তারা চীনের কাছে তাৎক্ষণিক খবর চেয়েছিলেন। লাসায় নিযুক্ত নেপালের কনসাল জেনারেল লক্ষ্মীপ্রসাদ নাওরোলা আরও জানিয়েছেন, চীনা কর্তৃপক্ষ প্রথমে বুঝতে পারেননি ঠিক কী ঘটেছে। সীমান্তের কয়েকটি জায়গায় নিজেদের নিরাপত্তা কর্মীদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল চীন কর্তৃপক্ষ, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে বলে জানাচ্ছে
আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থাৎ চীন নেপালকে সময় মতো সতর্ক করেনি, এটি পরিষ্কার। কিন্তু চীনের কাছ থেকে আগাম খবর ছিল, তা ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছে, এ বিষয়টি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। নেপাল নিজে কেন বিপদ আঁচ করতে পারল না? প্রথমে বলা হয়েছিল সকাল 8:37 ভূমিকম্প হয়েছে, তার 3 মিনিটের মধ্যে বান এসেছে। কিন্তু পরে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ওই এলাকায় কোনো ভূমিকম্পের ঘটনাই ঘটেনি। বিপুল পরিমাণ বরফ, পাথর এবং মাটি ভেঙে পড়ার কারণেই কম্পনকে প্রথমে ভূমিকম্প বলে মনে করা হয়েছিল। আর এখানেই বানের প্রথম কারণটি পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। হিমবাহ থেকে বরফ এবং পাথরের বিরাট অংশ ভেঙে লেন্ডের খোলা নদীতে পড়ে। নদীর পথ কিছুটা সময়ের জন্য বন্ধ হয়েও যায়। তারপর সেই বাধা ভাঙতেই জল, কাদা এবং পাথর একসঙ্গে নিচের দিকে ধেয়ে আসতে শুরু করে। দ্বিতীয় কারণ, প্রবল বৃষ্টি এবং দুর্বল হয়ে পড়া হিমবাহ। আগের দিন মানস সরোবরে এবং আলী এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল। পাশাপাশি হিমালয়ের তাপমাত্রাও বেড়েছে, বরফে ফাটল ধরেছে, পাহাড়ের ঢাল আলগা হয়ে গিয়েছে। ফলে বরফ ও পাথরের বড় অংশের ধসের আশঙ্কাও বেড়েছে। এবার বলবো ভারতীয় পর্যটকদের খবর কি। নেপাল ট্যুরিজম বোর্ড প্রথমে 133 ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছিল, কিন্তু পরে আন্তর্জাতিক প্রতিবেদনে এই সংখ্যাটি 177 পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বহু পর্যটক এই তালিকায় রয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কলকাতা থেকে কৈলাস মানস সরোবর যাত্রায় বেরোনো 32 জন পর্যটকের সঙ্গেও এখনো তাদের পরিবার যোগাযোগ করতে পারছে না। আর এদের মধ্যে 18 জন মহিলা এবং 14 জন পুরুষ রয়েছেন। দলটি গত 19 আগস্ট কলকাতা থেকে রওনা হয়েছিল। দলের প্রত্যেকেই কলকাতার বাসিন্দা কিনা সেটি এখনো নিশ্চিত করা যাচ্ছে না, কারণ কলকাতা থেকে ট্যুর অপারেটর নিয়ে গেলেও রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা হতেই পারে। কোয়াম্বাটরের ঈশা ফাউন্ডেশন জানাচ্ছে, নেপালের একটি অভিবাসন কেন্দ্রে থাকা তাদের 77 সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। তাদের মধ্যে কোন রাজ্যের কতজন রয়েছেন সেই হিসেবেও তারা দিতে পারেননি এখন। এবার বলবো নেপালের অর্থনীতির সামনে ঠিক কি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এটি সবাই জানেন যে নেপালের গোটা অর্থনীতি শুধু পর্যটনের ওপরেই দাঁড়িয়ে নেই। বিদেশি মুদ্রা, হোটেল, গাড়ি, গাইড, দোকান এবং পাহাড়ি এলাকার ছোট ব্যবসা, পর্যটনের ভূমিকাও বিরাট। আর এই বিপর্যয়ের পরে কৈলাস মানস সরোবরে যাত্রা এবং সীমান্তবর্তী ভ্রমণে বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি পর্যটকদের মধ্যে নিরাপত্তার ভয় বাড়বে। রাস্তা, সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং পর্যটন ব্যবস্থা নতুন করে গড়ে তুলতে বিপুল টাকার প্রয়োজন পড়বে। যদিও ক্ষতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে নতুন সরকার কত দ্রুত উদ্ধার কাজ শেষ করতে পারে, নিখোঁজদের খবর দিতে পারে এবং নিরাপদ যাতায়াত ফিরিয়ে আনতে পারে তার উপর। এবার বলবো জেনজির সরকার এবং তরুণদের ভূমিকা সম্পর্কে। প্রিয় দর্শক, এটি আপনারাও জানেন যে জেনজির আন্দোলনের পরই নেপালে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল। এই বিপর্যয়ে বালেন্দ্র শাহের সরকারের সামনে সবচেয়ে বড় প্রশাসনিক পরীক্ষা। এখনো উদ্ধার কাজে সামনে রয়েছে নেপালের সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবেলা বাহিনী। আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণদের কোনো বড় ভূমিকা, সংগঠিত উদ্ধার উদ্যোগের ছবি এখনো পর্যন্ত সমাজ মাধ্যম, গণমাধ্যমে উঠে আসেনি। কিন্তু এই মুহূর্তে তাদের বড় ভূমিকা থাকতে পারে। প্রিয় দর্শক, রক্তদান, ত্রাণ পৌঁছে দেওয়া, নিখোঁজদের ঠিক তালিকা তৈরি করা এবং ভুয়ো খবর আটকানোর কাজে নেপালের এই জেনজি তরুণদের অবশ্যই প্রয়োজন। একই সঙ্গে এই জেনজি সরকারের কাছে এটাও প্রশ্ন তুলতে পারেন, বিপর্যয় মোকাবেলায় সরকারের প্রস্তুতি কোথায় ছিল। এবার বলবো বিশ্লেষণের শুরুতে যে জায়গাটির কথা বলেছিলাম সেই কথা। 2025 সালের জুলাইয়ের ঠিক এই নদীতেই ভয়াবহ বান হয়েছিল। অন্তত 11 জনের মৃত্যু হয়েছিল। নেপাল চীন মৈত্রী সেতু ভেসে গিয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর চীন এবং নেপাল জানিয়েছিল বন্যা, ভূমিধস এবং হিমবাহের বিপদের খবর দুই দেশের সঙ্গে তথ্য ভাগাভাগি করে নেবে। কিন্তু সেই ব্যবস্থা চালু করার আনুষ্ঠানিক চুক্তি আজও হয়নি। 2026 সালের মে মাসেও নেপাল বিষয়টি চীনের কাছে উত্থাপিত করেছিল। তারপরও চীন এগিয়ে আসেনি। আর এই তথ্যগুলো একসঙ্গে রাখলে প্রিয় দর্শক, আমার বিশ্লেষণ পরিষ্কার। চীন ইচ্ছে করে এই তথ্য চেপে রেখেছিল কিনা সেটি বাস্তবতা বলবে। কিন্তু এর আগের বিপর্যয়ের পরেও চীন এবং নেপাল সতর্কতা ব্যবস্থা তৈরি করতে পারেনি। এই ব্যর্থতা
অস্বীকার করার কোনো উপায় নেই। শেষ পর্যন্ত এই চরম মূল্য দিতে হলো দেশি বিদেশি পর্যটকদের। নেপালের এই ঘটনা আমাদের কি শেখালো? হিমালয়ের বিপর্যয় কোনো দেশের সীমান্ত মানে না প্রিয় দর্শক। তাই নদী, বৃষ্টি, হিমবাহ এবং পর্যটকদের খবরও সীমান্তে আটকে রাখলে চলবে না। এখন নজর রাখতে হবে আমাদের 3টি বিষয়ের দিকে। সেগুলো কি? কতজন নিখোঁজ মানুষকে নিরাপদে ফিরিয়ে আনা যায়, দ্বিতীয় কোনো বানের আশঙ্কা তৈরি হচ্ছে কিনা, এবং চীন নেপাল এবার সত্যি আগাম সতর্কতার ব্যবস্থা তৈরি করে কিনা। আর বরাবরের মতো এবার প্রশ্ন আপনাদের সামনে প্রিয় দর্শক, একবার বিপর্যয়ের পরেও যদি সরকার শিক্ষা না নেয়, তবে পরের বিপর্যয়কে কি শুধুই প্রাকৃতিক বলা যায়? আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত, কোন মন্তব্যের সঙ্গে আপনি ভিন্নমত, বা পুরো আলোচনার বিষয়বস্তু সম্পর্কেই আপনি সহমত বা ভিন্নমত হতেই পারেন, আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে দেবেন। নমস্কার।